প্রথমে জানিয়ে দিব, উত্তেজনার মধ্যেই আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব খামেনির সিদ্ধান্ত, যুদ্ধ বা গুপ্ত হত্যার শিকার হলে ইরানের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। তারপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের 4 বছর পূর্তি, প্রভাব টের পাচ্ছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব আলোচনার জন্য প্রস্তুত, তবে আক্রমণ হলে কঠোর জবাব দিবে ইরান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির মধ্যেও আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর আশা করছে ইরান। এর মধ্য দিয়ে সংঘাত এড়াতে চাইছে দেশটি। গত রোববার যুক্তরাষ্ট্রে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার শুরু হতে যাওয়া আলোচনার আগে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি করা হচ্ছে। এর আগে ওয়াশিংটনের দূত স্টিভ উইটকফ প্রকাশ্যে তেহরানকে নতি স্বীকার করার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, বৃহস্পতিবার জেনেভায় আলোচনা শুরু হবে। চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানে বিক্ষোভ দমনে সরকারি অভিযানের পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি বহুগুণ বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, ওই অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। রোববারও ইরানের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায় তবে আত্মরক্ষার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। তবে তিনি আরও বলেন, কূটনৈতিক সমাধানের একটি ভালো সুযোগ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আগের আলোচনা থেকে উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে। জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর ইরান জানিয়েছে তারা একটি চুক্তির খসড়া প্রস্তাব তৈরি করছে, যা সামরিক সংঘাত এড়াতে সহায়ক হবে। আরাগচি সিবিএসকে বলেন, আমার বিশ্বাস সম্ভবত এই বৃহস্পতিবার জেনেভায় যখন আমরা আবার বসব তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারব এবং একটি ভালো খসড়া তৈরি করে দ্রুত চুক্তিতে পৌঁছতে পারব। এর আগে নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছিল, ইরান যদি 48 ঘণ্টার মধ্যে তাদের প্রস্তাব জমা দেয় তবে ওয়াশিংটন বিস্তারিত আলোচনা শুরু করতে আবারও বৈঠকে বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও অন্যান্য জাহাজ পাঠিয়েছে। পাশাপাশি নিজেদের সামরিক হস্তক্ষেপের হুমকিকে জোরালো করতে ওই অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করেছে। যুদ্ধের আশঙ্কা। গত বছর কূটনীতি চলাকালীন ইরানে ইসরায়েলের বিমান হামলার কারণে তা বাধাগ্রস্ত হয়েছিল। 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওমানের মধ্যস্থতায় সাম্প্রতিক আলোচনা চললেও ইরানি জনগণের মধ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক বাড়ছে। তেহরানের বাসিন্দা হামিদ বলেন, আমি রাতে ঘুমানোর ওষুধ খেয়েও শান্তিতে ঘুমাতে পারছি না। 46 বছর বয়সী আইটি টেকনিশিয়ান মিনা আহমেদ ভান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হওয়াটা এখন অনিবার্য। তিনি আরও বলেন, আমি যুদ্ধ চাই না, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। এই উদ্বেগের কারণে ভারত, সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। বিক্ষোভ। ইরান মূলত মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়। এই নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। গত বছরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠনগুলির মতে কর্তৃপক্ষের কঠোর দমনে সেখানে হাজারো মানুষ নিহত হয়েছেন। রোববারও ইরানি শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিলে জড়ো হন। স্থানীয় ও বিদেশি সংবাদমাধ্যমগুলো তেহরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর দিয়েছে। শুরুতে ট্রাম্প বিক্ষুব্ধকারীদের উৎসাহিত করেছিলেন এবং দমনপীড়নের বিরুদ্ধে তাদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, কিন্তু পরে তার হুমকি ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে মোড় নেয়। যুদ্ধ চায় না ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
গতকাল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য আলোচনার প্রাক্কালে তিনি এ আহ্বান জানান। ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে কালাস বলেন, আমাদের অঞ্চলে আর কোনো যুদ্ধ প্রয়োজন নেই, এখানে ইতিমধ্যেই অনেক সংঘাত চলছে। তিনি আরও বলেন, এটা সত্যি যে ইরান এখন তাদের ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য আমাদের এই সময়টাকে সত্যিই কাজে লাগানো উচিত। ইরানে হামলা বা গুপ্ত হত্যা চালানো হলে দেশকে টিকিয়ে রাখার দায়িত্ব নেবেন জাতীয় নিরাপত্তা প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ সিদ্ধান্ত দিয়েছেন। গত রোববার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে খামেনি কয়েকটি নির্দেশনা জারি করেছেন। বিপ্লবী গার্ডের কোর বা আইআরজিসির সদস্য ও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য দিয়েছেন। খামেনির নির্দেশনা অনুযায়ী তার নিয়োগ দেওয়া সামরিক ও সরকারি পদগুলোর জন্য 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত হলে তারপর ধাপে ধাপে কোন 4 জন নিয়োগ পাবেন তা ঠিক করা হয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নিজেদের অন্তত 4 জন উত্তরাধিকারীর নাম ঠিক করে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা, দূতাবাস ও সামরিক কমান্ডারদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা তিনি নিহত হলে দেশকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একদল খুবই কাছের বিশ্বস্ত ব্যক্তিকে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা বা তেহরানের শীর্ষ নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হলে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামেনি যেসব কাছের রাজনৈতিক ও সামরিক সহযোগীকে দায়িত্ব দিয়েছেন বলে জানা যাচ্ছে, আলী লারিজানি তাদের মধ্যে অন্যতম। আলী লারিজানি ইরানের নিরাপত্তা প্রধান। গত অগস্ট এই নিরাপত্তা প্রধানকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিয়োগ করা হয়েছিল। মূলত এই কাউন্সিল দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা রাখে। গত বছর জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিন ধরে চলা সংঘাতের সময় খামেনি তার পরবর্তী সম্ভাব্য উত্তরাধিকারী হিসাবে 3 জনের নাম ঘোষণা করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লারিজানি দেশের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের টপ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তাদের মধ্যে অন্যতম। সূত্রগুলো সম্ভাব্য নেতা হিসাবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির নামও উল্লেখ করেছেন। ইরানে চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন ও ইরান কিভাবে যোগাযোগ রেখেছে তাও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে দেশে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের সেই হুমকির পর এই অঞ্চলে নিযুক্ত দূত স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়ার অনুমতির জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে অনুরোধ করেছিলেন। তবে পেজেশকিয়ান তাকে সরাসরি লারিজানির কাছ থেকে অনুমতি নিতে বলেছিলেন, যা লারিজানির বর্তমান প্রভাব ও ভূমিকার বিষয়টি স্পষ্ট করে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান লারিজানির হাতে ক্ষমতা ছেড়ে দিতে আগ্রহী বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উত্তেজনার এই প্রেক্ষাপটে খামেনির পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা চলছে। এই সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও আদতে উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ এড়ানোর শেষ চেষ্টা হিসাবে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার খামেনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারবেন না। রাশিয়ার এক মফস্বল শহর ইয়েলেৎস। প্রথম দেখায় শীতের ইয়েলেৎসকে মনে হবে রূপকথার গল্প থেকে উঠে আসা এক জনপদ। মস্কো থেকে 350 কিলোমিটার উত্তরের এই শহরে রূপকথার সেই আবেশ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেখানে চোখে পড়বে সেনাবাহিনীতে যোগদানের একটি বিশাল বিলবোর্ড। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কেউ যদি ইউক্রেনে যুদ্ধে যোগ দেন তাহলে তাকে এককালীন 15,000 পাউন্ড বা প্রায় 21 লাখ টাকার সমতুল্য অর্থ প্রদান করা হবে। এর পাশেই একটি পোস্টারে দেখা যাবে কালাশনিকভ রাইফেল তাক করে আছেন এক রুশ সেনা। সেখানে স্লোগান লেখা থাকবে, যেখানে থাকা প্রয়োজন আমরা সেখানেই আছি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করেছিল রাশিয়া। বিশ্বজুড়ে একে দেখা হয়েছিল কিয়েভকে পুনরায় মস্কোর নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার এক প্রচেষ্টা। রাশিয়া ভেবেছিল এটি হবে একটি স্বল্পমেয়াদী এবং সফল সামরিক অভিযান, কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে তেহরান আলোচনার টেবিলে বসতে রাজি থাকলেও যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জেনেভায় নির্ধারিত নতুন দফার আলোচনার আগে ইরান স্পষ্ট করেছে যে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘায়ে এই অবস্থান তুলে ধরেন। বাঘায়ে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো হামলা, এমনকি সেটা যদি সীমিত আকারেরও হয়, তবে ইরান সেটাকে আগ্রাসন হিসাবেই বিবেচনা করবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সীমিত হামলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করার পর তেহরানের পক্ষ থেকে এই কড়া সতর্কবার্তা এসেছে। বাঘায় আরও যোগ করেন, যে কোনো রাষ্ট্র তার স্বাভাবিক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষমতা রাখে এবং ইরানও ঠিক তাই করবে। এর আগে গত শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, তেহরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তবে তিনি সীমিত হামলার কথা বিবেচনা করছেন। ট্রাম্পের এমন বক্তব্যের প্রেক্ষাপটে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এখনও পর্যন্ত উৎসাহব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে।